যেভাবে একজন ডাক্তার বোন অকালে প্রাণ দিল, সমস্ত জায়গায় কাটমানি, তোলাবাজি, দাদাগিরি, সেই জায়গা থেকে মানুষ নিষ্কৃতি পেতে চলেছে এই তৃণমূলের শাসনকাল। আমরা কোনো ধর্ম ভেদাভেদ করে এই প্রকল্প রূপায়ণ করি না। যেহেতু গোটা পশ্চিমবঙ্গের বেশিরভাগ, কেন অধিকাংশ পঞ্চায়েত এবং পৌরসভা জোর করে তৃণমূল লুট করে নিয়েছে, সেখানে বলা হচ্ছে মমতা ব্যানার্জি। রামনবমীর মিছিলেও পশ্চিমবঙ্গের অনেক জায়গায় পাথর ছোড়া হয়েছে। আমরা তো কোনো মুসলিম ধার্মিক শোভাযাত্রার উপরে কোথাও কখনো পাথর ছুড়ি না। কালী মায়ের পুজোর মূর্তি ভেঙে দিয়ে রাস্তায় ছড়িয়ে দেওয়া হয়েছিল, রামের মূর্তি ভেঙে ফেলে দেওয়া হয়েছে। কি দোষ করেছিল চন্দন দাস এবং তার বাবা? কি দোষ করেছিল হরগোবিন্দ দাস? জনবিন্যাস যেভাবে পশ্চিমবঙ্গকে দ্বিধাবিভক্ত করে দিয়েছে, সেই জায়গা থেকে এই ভোট সনাতনীদের শেষ ভোট। এই অনুপ্রবেশকারীদের জন্য আমাদের আগামী দিনে এই পশ্চিমবঙ্গের খাদ্যের সংকট হবে, কর্মসংস্থানের সংকট হবে, বস্ত্রের সংকট হবে, বাসস্থানের সংকট হবে। রাজ্য সরকারে আসলে সমস্ত এলাকা সিল করা হবে এবং চিহ্নিতকরণের মধ্যে দিয়ে অনুপ্রবেশকারীদেরকে ধরা হবে। নিচু শ্রেণীর মুসলিমদের হাতে কোথাও ১,৫০০ টাকা, কোথাও ২,০০০ টাকা, কোথাও ১০,০০০ টাকা, কোথাও মদমাংস। আজকে ফিরাদ হাকিমের ছেলে মাদ্রাসাতে পড়ে, জাভেদ খানের ছেলে মাদ্রাসাতে পড়ে, সিদ্দিকুল্লাহ চৌধুরীর ছেলে মাদ্রাসাতে পড়ে। চিকিৎসা ক্ষেত্রে আমার মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ফ্যাকাল্টিজ নেই, ডাক্তাররা ঠিক মতন থাকে না, এক্সামিন করাবার মতন সেই পরিকাঠামো নেই। নমস্কার দাদা, কেমন আছেন? যেমন রেখেছেন আপনারা। দাদা, এত গরমের মধ্যে প্রচার কেমন চলছে? খুব ভালো চলছে দাদা, প্রচারে নেমে মানুষের কেমন সাড়া পাচ্ছে? অভূতপূর্ব সাড়া। বিজেপির বিধায়ক হলে তো দুর্নীতি করে গাড়ি বাড়ি সম্পত্তি কিছুই করা যাবে না, তাও এইসব ঝামেলার রাজনীতিতে নামলেন কেন? না না, রাজনীতি বড় প্ল্যাটফর্ম মানুষের সেবার জন্য। গত 15 বছর ধরে এই এলাকার মানুষের ওপর শাসক দল ও প্রশাসনের যে পরিমাণে অত্যাচারটা চলছে, তাদেরকে আশার আলো তো দেখাতে পারছে? অবশ্যই মানুষ নিষ্কৃতি চাইছে জঙ্গল রাজ থেকে। মানুষ এই 15 বছরে যেভাবে অত্যাচারিত হয়েছে, যেভাবে নারীদের উপরে অসম্মান করা হয়েছে, ন্যায্য চাকরি পাওয়া শিক্ষকদের উপরে অত্যাচার নেমে এসেছে, যেভাবে একজন ডাক্তার বোন অকালে প্রাণ দিল, রেশনে দুর্নীতি, চাকরিতে দুর্নীতি, সমস্ত জায়গায় পঞ্চায়েত থেকে, পঞ্চায়েত সমিতি থেকে, জেলা পরিষদ থেকে, সমস্ত জায়গায় কাটমানি, তোলাবাজি, দাদাগিরি, জোর করে আমাদের প্রধানমন্ত্রী আবাসের যে টাকা আসে, সেই টাকা জোর করে তৃণমূলের পঞ্চায়েত মেম্বাররা মানুষের কাছ থেকে 20,000 টাকা, কোথাও 10,000 টাকা, কোথাও 15,000 টাকা, কোথাও 30,000 টাকা জোর করে নিয়ে নেয়। জল মিশন প্রকল্পে আমাদের মোদিজি প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে জল দেবার ব্যবস্থা করেছিল। আজ ফান্ড ডাইভার্সনের জন্য জল মিশন প্রকল্প পুরোটাই বন্ধ। মানুষ চারিদিক থেকে অত্যাচারিত, অবহেলিত, সেই জায়গা থেকে মানুষ নিষ্কৃতি পেতে চলেছে এই তৃণমূলের শাসনকাল থেকে। মানুষ চাইছে যেভাবে গোটা ভারতবর্ষ এগিয়ে চলেছে, যেভাবে গোটা ভারতবর্ষের বিকাশ হচ্ছে, যেভাবে ভারত আজ সারা বিশ্বে মাথা তুলে দাঁড়িয়েছে, সেই ব্যক্তিটির হাতে, সেই ব্যক্তি হচ্ছে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। নরেন্দ্র মোদীজির হাতে এই পশ্চিমবঙ্গকে দিতে চাইছে মানুষ। তাই সকলে
সার্বিকভাবে উন্নয়নের জন্য মোদিজির হাত শক্ত করতে আগামী 26-এর নির্বাচনে তৃণমূলকে বিসর্জন দিতে পদ্মমুখী হয়ে উঠছে। এখানে কেন্দ্রীয় প্রকল্পের যে উপভোক্তা, তাদের আবাস, জল, আমাদের উজ্জ্বলা গ্যাস, আমাদের কৃষক নিধি, যাবতীয় যত প্রকল্প আছে, আমরা কোনো ধর্ম ভেদাভেদ করে এই প্রকল্প রূপায়ণ করি না। ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা মানুষের জন্য, যেভাবে দেশের প্রত্যেকটা মানুষের জন্য উন্নয়নে লিপ্ত, ঠিক একই রকমভাবে আমাদের এখানেও সেই উন্নয়নে লিপ্ত। কিন্তু মমতা ব্যানার্জি মানুষের সেবার জন্য যে প্রকল্পগুলো আছে, যেমন বিশ্বকর্মা যোজনা, যেমন আয়ুষ্মান ভারত, মমতা ব্যানার্জি এখানে করতে দিচ্ছে না, সাধারণ মানুষ পাচ্ছে না। যার জন্য সাধারণ মানুষ যতটুকু পেরেছে এই তৃণমূলের চোরদের রাজত্বে, সেখান থেকে তো অবশ্যই উপভোক্তারা খুশি হয়েছেন এবং আগামী দিনেও হবেন। একের পর এক যে কেন্দ্রীয় প্রকল্পের নাম বোঝাতে পেরেছে। দেখুন, পৌরসভা বাড়িতে ময়লা ফেলার যে ড্রাম দেয়, সেই ড্রামেও দেখবেন স্বচ্ছ ভারত মিশনের লোগো আছে। কিন্তু যেহেতু গোটা পশ্চিমবঙ্গের বেশিরভাগ, কেন অধিকাংশ পঞ্চায়েত এবং পৌরসভা জোর করে তৃণমূল লুট করে নিয়েছে, সেখানে বলা হচ্ছে মমতা ব্যানার্জি দিচ্ছে। আপনি যে 102 অ্যাম্বুলেন্সটা চলছে, সেই 102 অ্যাম্বুলেন্সের পিছনে কোনোদিন তাকিয়ে দেখেছেন যে প্রকল্পটি কার? দেখবেন সেটাও কেন্দ্র সরকারের। রেশন ফ্রি দেওয়া হচ্ছে মানুষকে। করোনার সময়, করোনাকালীন যে ভ্যাকসিন প্রত্যেকটা মানুষকে 3 বার করে ফ্রিতে দেওয়া হয়েছে। দাদাগিরি মাস্তানি মেরেছে কুপন নিয়ে তৃণমূল। কি করবেন আপনি? কিছু করার নেই। অবশ্যই সাংগঠনিক শক্তি। ভোটে জিততে গেলে আপনার কাছে সবথেকে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, সাংগঠনিক শক্তি না ব্যক্তিগত? না, অবশ্যই সাংগঠনিক শক্তি। হিন্দু ভোট একজোট করার লড়াইটা কতটা কঠিন, হিন্দুরা কি যাচ্ছেন? দেখুন, সারা পশ্চিমবঙ্গে আপনি দেখতে পেয়েছেন যে সনাতনীদের উপরে অত্যাচার কিভাবে সংগঠিত হচ্ছে। গতকাল রামনবমীর মিছিলেও পশ্চিমবঙ্গের অনেক জায়গায় পাথর ছোড়া হয়েছে। আমরা তো কোনো মুসলিম ধার্মিক শোভাযাত্রার উপরে কোথাও কখনো পাথর ছুড়ি না। গত 7 দিন আগে আমাদের চুনাখালী নিমতলায় আমাদের কালী মায়ের পুজোর মূর্তি ভেঙে দিয়ে রাস্তায় ছড়িয়ে দেওয়া হয়েছিল। আজ আমাদের ঠিক ভাকরি পার করে পশ্চিমগামিনী বকুলতলায় ঠিক একইভাবে রামের মূর্তি ভেঙে ফেলে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় মহেশতলায় তুলসী বেদি করা যাবে না, কলেজে সরস্বতী পুজো করা যাবে না, দুর্গাপুজোর নির্ঘণ্ট অনুযায়ী আমরা বিসর্জন দিতে পারবো না, চারিদিকে কীর্তনের মাইক খুলে দেওয়া হবে। আজ শামশেরগঞ্জে যে ধরনের নারকীয় ঘটনা হিন্দুদের উপরে ঘটে গেল, কি দোষ করেছিল চন্দন দাস এবং তার বাবা? কি দোষ করেছিল হরগোবিন্দ দাস? কেন তাদেরকে মেরে ফেলা হলো? এই কৈফিয়ত কে দেবে? তৃণমূল সরকারের শাসন অবস্থায় কেন এই ধরনের ঘটনাটা ঘটবে? কেন বেছে বেছে হিন্দুদের বাড়িঘর পোড়ানো হবে? সেই হিন্দুদের কথা আমরা যদি না বলি, তাহলে কে বলবে? হিন্দুরা কি পানের জলে ভেসে এসেছে? বাঙালির হিন্দুর অস্তিত্ব, এটা কি তারা বুঝতে পেরেছেন? আপনার কি একদম অস্তিত্বের সংকট। জনবিন্যাস যেভাবে পশ্চিমবঙ্গকে দ্বিধাবিভক্ত করে দিয়েছে, সেই জায়গা থেকে এই ভোট সনাতনীদের শেষ ভোট। সনাতনীরা যদি জাগ্রত না হয়, সাথে সাথে আমি রাষ্ট্রবাদী মুসলিম যারা আছে তাদের কাছেও অ্যাপিল করব, আপনারাও দেখুন
সমস্ত রাজ্য যেভাবে এগিয়ে চলেছে, সমস্ত রাজ্যের যেভাবে কল কারখানা চাকরি হচ্ছে, পশ্চিমবঙ্গ থেকেও আপনারা বঞ্চিত হচ্ছেন। কতদিন এই তৃণমূলের দলদাসের পরিণত হয়ে থাকবেন আপনারা? আপনাদেরকে বেরিয়ে আসতে হবে, এটাই শেষ সুযোগ। এই সুযোগ আপনারা কাজে লাগান। যেভাবে ভারত আজ বিকশিত ভারতের লক্ষ্যে পৌঁছে যাচ্ছে, পশ্চিমবঙ্গও যেন তার সাথে যুক্ত হতে পারে। অনুপ্রবেশকারীদের যে দেখুন, সারা ভারতবর্ষের সীমান্ত এলাকায় সমস্ত জায়গায় আমাদের কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী আছে। আমাদের পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ জায়গা জুড়ে অধিকাংশ জায়গায় আমাদের সেনাবাহিনীরা সীমান্তে থাকতে পারে না, কারণ ছাউনি করতে গেলে বা ক্যাম্প করতে গেলে, শিবির করতে গেলে জায়গা দিতে হবে রাজ্য সরকারকে, জল দিতে হবে রাজ্য সরকারকে, ইলেকট্রিক দিতে হবে রাজ্য সরকারকে। এই অনুপ্রবেশকারীদেরকে নিয়ে এই পশ্চিমবঙ্গে তৃণমূল ভোট বাক্স তৈরি করেছে। ভোটের প্রচারের কাজে লাগায় তারা। ভোটের দিন তাদেরকে উন্মুক্ত করে দেওয়া হয় হিন্দু এলাকায়, যাতে হিন্দুরা ভোট দিতে না পারে। এই অনুপ্রবেশকারীদের জন্য আমাদের আগামী দিনে এই পশ্চিমবঙ্গের খাদ্যের সংকট হবে, কর্মসংস্থানের সংকট হবে, বস্ত্রের সংকট হবে, বাসস্থানের সংকট হবে। কেন আমরা বোঝা নেব? এই পশ্চিমবঙ্গের যারা স্থায়ী মুসলমান, তাদেরকে এটা ভাবতে হবে যে বাংলাদেশ পাকিস্তান থেকে যেভাবে অনুপ্রবেশ হয়েছে আমাদের এই পশ্চিমবঙ্গে, তাহলে কি মুসলিমদের খুব সুবিধা হয়? খুব সুবিধা হবে, এটা মুসলিমদেরকে বুঝতে হবে। আমরা রাজ্য সরকারে আসছি। রাজ্য সরকারে আসলে সমস্ত এলাকা সিল করা হবে এবং চিহ্নিতকরণের মধ্যে দিয়ে অনুপ্রবেশকারীদেরকে ধরা হবে। সরকারের আইন মোতাবেক যা সিদ্ধান্ত নেবার সিদ্ধান্ত নেব আমরা। তৃণমূলের তোষণ রাজনীতি কি এবার বুমেরাং হবে বলে আপনার মনে হয়? তৃণমূল তো তোষণ করেই চলেছে। মুসলিমদের আর চাকরি কোথায়? মুসলিমদের মধ্যে কি 26,000 স্কুল কর্মচারী ছিল না? আজকে মুসলিমদেরকে এই ভোটের কাজে বোম বাঁধার জন্য, চাকু মারার জন্য, ভোট লুট করার জন্য নিচু শ্রেণীর মুসলিমদের হাতে কোথাও 1,500 টাকা, কোথাও 2,000 টাকা, কোথাও 10,000 টাকা, কোথাও মদ মাংস, এই দিয়ে তাদেরকে সংগঠিত করা হচ্ছে। তাহলে মুসলিমরা কি সারা জীবন এইভাবেই বেঁচে থাকবে? এদের কোনো উন্নতির জন্য এরা এগাবে না? এদের ছেলেমেয়েরা ভালো চাকরি পাবে না? এদের ছেলেমেয়েরা ভালো চিকিৎসা পাবে না? আজকে ফিরাদ হাকিমের ছেলে মাদ্রাসাতে পড়ে, জাভেদ খানের ছেলে মাদ্রাসাতে পড়ে, সিদ্দিকুল্লাহ চৌধুরীর ছেলে মাদ্রাসাতে পড়ে, অথচ গরিব মুসলমান ছেলেদেরকে পুঁথিগত শিক্ষা থেকে একদম দূরে সরিয়ে রেখে তাদেরকে একটি ধর্মীয় সংগঠনের মধ্যে দিয়ে তাদের শিক্ষা দেওয়া হয়। তাতে মুসলিমরা আগামী দিনে কর্মসংস্থানের উদ্দেশ্যে কতটা সফল হবে, এটা মুসলিমদেরকে ভাবতে হবে। খুব খারাপ ড্রেনের, মানে পুরনো সেই মান্ধাত্তার আমলে 200 বছরের যে ড্রেন তাই আছে। আমার বহরমপুর শহরের যানজট চরমে পৌঁছেছে। খাগড়া সয়দাবাদ এলাকার মানুষ বহরমপুর শহরের বাসস্ট্যান্ড, স্টেশন, হসপিটাল আসতে প্রচুর কষ্ট হয়। বিকল্প কোনো রাস্তা নেই, বিকল্প রাস্তার আমাদেরকে করতে হবে। যেসব জলাভূমি বন্ধ করে জল সংকটের মধ্যে দিয়ে আমার শহরবাসী যাচ্ছে, সেই জায়গাকে আবার পুনরুদ্ধার করতে হবে। চিকিৎসা ক্ষেত্রে আমার মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ফ্যাকাল্টিজ নেই, ডাক্তাররা ঠিক মতন থাকে না, এক্সামিন করাবার মতন সেই পরিকাঠামো নেই। এগুলোর প্রতি বেশি নজর আমাদের দিতে হবে। সব থেকে বড় কথা হলো, আমার এই শহরে যারা টুকটুক চালায়, বেকার ছেলেমেয়েরা আজকে শিক্ষিত হয়েও টুকটুক চালাবার জন্য তারা রাস্তায় নেমেছে। তাদের উপরে কি পৈশাচিক অত্যাচার, এগুলো সব নিষ্কৃতি আমরা সরকারে আসলে করব। এদের কর্মসংস্থান,
লাখো লাখো পরিযায়ী শ্রমিক আমার এই মুর্শিদাবাদ থেকে বাইরে গিয়ে কাজ করছে। আমাদের এই মুর্শিদাবাদে কোনো শিল্প নেই, কোনো চাকরি নেই, কোনো কর্মসংস্থানের উদ্যোগ নেই। চিকিৎসা ক্ষেত্রে একেবারে তলানিতে থেকে গেছে। আমাদের এখানে কোনো ভালো বড় স্কুল নেই, বড় ভালো কলেজ নেই, সেগুলো আমাদেরকে করতে হবে। অসংখ্য ধন্যবাদ। নমস্কার। जब विजन बड़ा हो, जब नेतृत्व निर्णायक हो, तब विकास सिर्फ घोषणा नहीं, वास्तविकता बनता है। आज महाराष्ट्र उसी वास्तविकता को जी रहा है। प्रधानमंत्री नरेंद्र मोदी के आत्मनिर्भर भारत के संकल्प ने भारत को वैश्विक निवेश का सबसे भरोसेमंद केंद्र बनाया है। दुनिया की बड़ी अर्थव्यवस्थाएं आज भारत में अवसर देख रही हैं, और उस अवसर का सबसे मजबूत स्तंभ है महाराष्ट्र। उद्योग, निवेश और निर्यात के क्षेत्र में महाराष्ट्र लगातार देश में अग्रणी राज्य रहा है। चाहे औद्योगिक उत्पादन हो, चाहे विदेशी निवेश आकर्षित करना या फिर इंफ्रास्ट्रक्चर की मजबूती, महाराष्ट्र ने कई राज्यों से आगे निकलकर अपनी अलग पहचान बनाई है। दावोस 2025 में महाराष्ट्र ने 15.72 लाख करोड़ रुपए के निवेश समझौते कर नया रिकॉर्ड स्थापित किया। ये केवल कागजी समझौते नहीं हैं, इनमें से 80% परियोजनाएं क्रियान्वयन के चरण में है, जो भारत में सबसे अधिक है। यही महाराष्ट्र की कार्य संस्कृति है, घोषणा से जमीन तक की तेज यात्रा। मुख्यमंत्री देवेंद्र फडणवीस के नेतृत्व में नई औद्योगिक नीति 2025 लागू की गई। स्पष्ट दिशा, सरल प्रक्रियाएं और निवेशकों के लिए स्थिर वातावरण के साथ राज्य का लक्ष्य है 16 लाख नए रोजगार सृजित करना। हर जिले में उद्योग, हर युवा के लिए अवसर। 36 प्लग इन प्ले MSME पार्क तैयार किए गए हैं, जहां भूमि, बिजली और आधारभूत सुविधाएं पहले से उपलब्ध हैं। उद्योग शुरू करने में अब कोई अनावश्यक देरी नहीं। मैत्री 2.0 पोर्टल AI चैटबॉट के साथ अनुमतियों की प्रक्रिया को पूरी तरह डिजिटल, पारदर्शी और तेज बना रहा है। प्रधानमंत्री नरेंद्र मोदी का विजन, मुख्यमंत्री देवेंद्र फडणवीस का नेतृत्व और महाराष्ट्र की उद्यमशील ऊर्जा मिलकर बना रहे हैं एक नया औद्योगिक भविष्य। महाराष्ट्र, निवेश का विश्वास, विकास का भविष्य।